দর্শক, স্বাগত জানাচ্ছি অন্তরালের খবরের আজকের এপিসোডে। প্রথম শুরু করি একটি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা খুব সোজা। 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন হচ্ছে? উত্তর হ্যাঁ, হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন শেষ না। এই নির্বাচনকে বলা হচ্ছে সো কল্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। বাস্তবতা হলো এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে। এটাই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বৈপরীত্য। কারণ আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে শুরুতে গুটিগুলো আওয়ামী লীগের পক্ষেই ছিল, বহু বছর ধরে বহু সমীকরণে। কিন্তু চালটা তারা বুঝতেই পারেনি, এখনো পারছে না। ফলে আজ যা হচ্ছে, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের বহু শুভানুধ্যায়ী পপকর্ন হাতে নিয়ে বসে বসে খেলা দেখছে। এর মানে এই না যে তারা বিএনপিকে বিশ্বাস করছে না, তারা বিএনপিকেও বিশ্বাস করছে না। বাস্তবতা হলো দুটি বড় রাজনৈতিক শক্তির প্রতি আন্তর্জাতিক শক্তিগুলোর গভীর অনাস্থা আছে। একদিকে পুরনো ক্ষমতার স্মৃতি, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এই জায়গাতেই সাম্প্রতিক এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় যে কথাগুলো বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি স্পষ্ট করে বলেছেন 2024 সালের আন্দোলন সরকার ভুলভালভাবে সামলেছে। এই স্বীকারোক্তি বাংলাদেশের রাজনীতিতে বিরল। কিন্তু একই সাথে তিনি এটাও বলেছেন নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যার কোনো নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব দেয়নি। এই দুই বক্তব্য একসঙ্গে পড়লে বোঝা যায় এটি দায় অস্বীকার নয়, বরং সিদ্ধান্ত আর নির্দেশের মধ্যে একটি স্পষ্ট সীমারেখাটা। একদিন আগেই সারাকু দিল্লি ঘুরে গেছেন। ইউএস ডিপ্লোম্যাটিক ও সিকিউরিটি হাই অফিসিয়ালদের যাতায়াত চোখে পড়ার মতো। বিএনপি দিল্লিকে কনভিন্স করার চেষ্টা করছে, এটা সত্য। এটাও সত্য তাদের নেগোসিয়েশন চ্যানেল আগের চেয়ে অনেক ভালো। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে হয় দিল্লি তাদের আর বিশ্বাস করে না। যাদের সঙ্গে তারা দেখা করতে চাইছে, যেসব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, তারাও না। কারণ দিল্লি আবেগে চলে না, দিল্লি চলে ঝুঁকি হিসাব করে। আর বিএনপি এখনো দিল্লির কাছে একটি হাই রিস্ক পলিটিক্যাল বিট। এই প্রেক্ষাপটে জয়ের সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি স্পষ্টভাবে বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান কোনো আবেগী আশ্রয় নয়, এটি একটি বিচারিক ও কূটনৈতিক বাস্তবতা। তার বক্তব্য অনুযায়ী ভারত কোনো রাজনৈতিক চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না, নেয় প্রক্রিয়ার ভিত্তিতে। এই বক্তব্য আসলে দিল্লির মানসিকতাকেই প্রতিফলিত করে, যেখানে বিশ্বাসের চেয়ে নিয়ন্ত্রণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি একটা লাখ টাকার প্রশ্নে। ইউনাইটেড স্টেটস আসলে কি চায়? বাংলাদেশ ইস্যুতে ইউএসের অবস্থান একক না, এটা মাল্টিপোলার। একটি অংশ সরাসরি নির্বাচন চায়, আরেকটি অংশ স্থিতিশীলতা চায়, আরেকটি অংশ চায় একটি সেট আপ যেখানে প্রয়োজনে টেনে ধরা যাবে, প্রয়োজনে ছেড়ে দেওয়া যাবে। এই জায়গাতেই আসে ইউনূস ও তার ডিপ স্টেটের লবিগুলো। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের এক ধরনের ওয়ার্কেবল রিলেশনশিপ তৈরি হয়েছে। ইউএসের দৃষ্টিতে বিষয়টি নির্দয় কিন্তু বাস্তব। নিজের দেশকে যে গোলাম বেচে দিতে পারে তাকে সুদের ব্যবসায়ী বলে ট্রল করা গেলেও ভরসা রাখা যায়। ইউএস সেটাই করছে এবং করবে, অন্তত যতদিন তাদের স্বার্থ সিদ্ধি না হয়। কিন্তু জয়ের সাক্ষাৎকারের একটি বিষয় পরিষ্কার, এই ভরসা কোনো রাজনৈতিক দলের প্রতি নয়, এটি নিছক কৌশলগত। ডিপ স্টেট প্ল্যান কি? প্রথম প্ল্যান ছিল এনসিপিকে ক্ষমতায় আনা, জামাত বিরোধী দল। এই প্রজেক্টে জেলায় জেলায় আর্মি প্রোটোকল, সমাবেশ, দৃশ্যমান রাষ্ট্রীয় ছায়া সব কিছু করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই প্রজেক্ট কাজ করেনি। এরপর আসে দ্বিতীয় চিন্তা, জামাত সরকারি দল, এনসিপি প্লাস তারেক রহমান ছাড়া বিএনপি বিরোধী দল। কিন্তু এখানেই গেম বদলে যায়। তারেক রহমানকে দেশে আসতে সাহায্য করে একটি কি প্লেয়ার। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ডিপ স্টেট বিএনপিকে পুরোপুরি কবজা করতে পারে না। এই বাস্তবতাই ব্যাখ্যা করে কেন ইউনূস ডিপ স্টেট প্ল্যান বারবার রিঅ্যাডজাস্ট হচ্ছে। জয়ের সাক্ষাৎকারে বিএনপি প্রসঙ্গে যে সন্দেহের সুর, সেটিও এখানে থেকেই এসেছে। ফলে ইউনূস ডিপ স্টেট প্ল্যান থেকেই এনসিপিকে জামাতের সঙ্গে জোড়া দেওয়ার চেষ্টা হয়। কিন্তু এখানে বাধা আসে,
জামাত নিজেই সরকারি দল হতে চায় না। তারা জানে বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে সরকার চালানো যাবে না, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাদের হিসাব আলাদা, 70-80 আসনের শক্তিশালী বিরোধী দল, সরকারে কিছু মন্ত্রণালয় আর প্রশাসনে বর্তমান অবস্থা ধরে রাখা। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইউনূস আর তার উপদেষ্টা, এই পুরো উপদেষ্টা বলয় এই 40 চোরের ভবিষ্যৎ কি হবে? এই প্রশ্ন থেকেই শুরু হয় নানান প্রতিশ্রুতি, নানান তেল, নানান সমঝোতার চেষ্টা। তবুও ডিভেস্টেড এখনো বিএনপিকে পূর্ণ কৃতিত্বে বিশ্বাস করেন। এই জায়গায় জয়ের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্র চলে না, ভোটের মাধ্যমেই ফয়সালা হওয়া উচিত। এই জায়গাতেই আসে শেষ এবং সবচেয়ে বিপজ্জনক মডেল, হ্যাঁ ভোট। আজ দেখবেন সরকারের নির্বাচন ক্যাম্পেইনের একমাত্র এমফেসিস হ্যাঁ ভোট। এর জন্য পিআর ক্যাম্পেইন চলছে, ভাষা বদলাচ্ছে, ন্যারেটিভ বদলাচ্ছে। কারণ এই হ্যাঁ ভোটই ইউনূসের জন্য লাইফ লাইন, ডিপ স্টেটের জন্য লাইফ লাইন, জামাতের জন্য লাইফ টাইম, এ টিম, বি টিম, সি টিম সবার জন্য লাইফ লাইন। কারণ হ্যাঁ ভোট জিতলে নির্বাচনের পরেও ক্ষমতার কাঠামো ঝুলে থাকবে, কমিটি হবে, সংবিধান সংশোধনের অজুহাত আসবে, সময় বাড়বে, আর সেই সময়টাই আসল শক্তি। জয়ের সাক্ষাৎকার একটি মৌলিক বার্তা এখানেই মিলে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো টেকসই রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে অন্তত সম্ভব নয়। সবকিছুই এতটাই জটিল করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনো একক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হয়। আর এই জটিলতার মাঝেই একটি দল বাইরে, একটি দল ভিতরে, আর রাষ্ট্র ঝুলে আছে মাঝখানে। এটাই আজকের বাস্তবতা, এটাই আজকের খেলা। এখন দেখার বিষয় আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কি হচ্ছে, কারা ক্ষমতায় আসছে বা কারা এই সরকার, পরবর্তী সরকার গঠন করবে তা নিয়ে বহু দুভাষা। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের ভবিষ্যৎটা ঝুলিয়ে দিয়েছে ইউনূস। কি হবে ভবিষ্যতে তা এখন দেখা ছাড়া দেশবাসীর আর কোনো পথ নেই। দর্শক, শেষ করব আজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হিডেন স্টোরিজ নিউজের সঙ্গেই থাকুন।